আমার নাম মিতা। আমি যে কাপড়ই কিনে আনতাম সেই কাপড়ই আমার স্বামী কেটে দিত, আর তারপরে আমাকে রিকোয়েস্ট করতো যে এই কাপড় পরে তুমি আমার মায়ের সাথে যাও, আর কিছু সময় পরে ফিরে এসো। আমি জানতেও পারতাম না যে আমার শাশুড়ি আমাকে কোথায় নিয়ে যায়। একদিন আমি আমার স্বামীর কথা খুব সহজেই মেনে নিলাম আর শাশুড়ির সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। কিন্তু যখনই আমার শাশুড়ি আমাকে তার সাথে নিয়ে যেত, তখনই তিনি আমার চোখে কাপড়ের পট্টি বেঁধে দিতেন। তিনি আমাকে খুব কঠোরভাবে নিষেধ করে দিতেন যে তুমি ভুল করেও নিজের চোখের বাঁধন খুলবে না। যদি তুমি এরকম করো তাহলে ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, সেই কারণেই শাশুড়ি আর স্বামীর সমস্ত কথা মেনে নিতাম। এখন তো প্রতিদিন আমার শাশুড়ি আমার চোখে কাপড় বেঁধে আমাকে তার সাথে যে জায়গায় নিয়ে যেতেন সেখানে খুব বেশি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেতাম। একদিন আমি আমার স্বামীর নজর এড়িয়ে চোখে বাঁধা পট্টিতে ছোট ছিদ্র করে নিলাম। তারপরে সেই পট্টি বেঁধে আমি আমার শাশুড়ির সাথে গেলাম। যখন আমি সেই জায়গাতে পৌঁছালাম তখন এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল যে আমার শাশুড়ি তো আমাকে, আমার বিয়ে রিপনের সাথে 2 মাস আগেই হয়েছে। আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছে। রিপনের সাথে আমার বিয়ে আমার ইচ্ছানুযায়ী হয়েছিল, যদিও রিপন আমাকে বিয়ে করতে চাইতো না। ও কেন আমাকে বিয়ে করতে চাইতো না এটা আজ অবধি আমি বুঝতে পারিনি। রিপন আমার ক্লাসমেট, আমরা দুজন একে অপরকে খুব পছন্দ করতাম, তাই এটা স্বাভাবিক যে পছন্দ করা লোক বিয়েও করতে চাইবে। কিন্তু রিপন আমাকে বলতো যে আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে আমার ভালো বন্ধু মনে করি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি বুঝতে পারতাম না যে ও কেন এইরকম কথা বলতো। আমি রিপনকে খুব ভালোবাসতাম, আমার হৃদয়ে ওকে নিয়ে অনেক ফিলিংস ছিল। একদিন আমি কলেজ থেকে বাড়িতে এসে দেখি আমাকে দেখার জন্য ছেলের বাড়ির লোক এসেছে, কিন্তু আমি এই ছেলেকে বিয়ে করতে চাই না। আমি শুধু রিপনকে বিয়ে করে ওর সাথেই আমার জীবন কাটাতে চাই। আমি ওই লোকেদের যাওয়ার সাথে সাথে রিপনকে ফোন করে সব কিছু বললাম। আমার কথা শুনে রিপন বলল, এতে টেনশন করার মতো কি আছে, তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিয়ে করে নাও, তারা তোমার ভালোই চাইবে। আমি রিপনকে বললাম, আমার ভালো মন্দ সব তোমাকে নিয়ে, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো, যদি না করো তাহলে আমি সুইসাইড করব। রিপন আমার কথাতে ভয় পেয়ে গেল আর বলল, তুমি এরকম কিছু করো না, আমি আজকেই এই ব্যাপারে বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলছি। আমি রিপনকে বললাম, তোমার কাছে শুধু এই রাতটার সময় আছে, কেননা আমার বাবা মাকে ছেলের বাড়িতে জবাব দিতে হবে, আর তারা জবাব শুধু তখনই দিতে পারবে যখন আমি তাদেরকে জবাব দিতে পারবো। এই কারণে তুমি আমাকে তাড়াতাড়ি জবাব দাও যে তুমি আমাকে বিয়ে করবে কিনা, আর ভেবে নিও আমি জবাব শুধু হ্যাঁতেই চাই। যদি তুমি না করে দাও তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী তুমি হবে। আমার কথা শুনে রিপন ঘাবড়ে গেল আর ও বলল, তুমি চিন্তা করো না, আমি রাত্রের মধ্যেই তোমাকে ফোন করব। এখন আমি অপেক্ষায় রইলাম যে কখন রিপনের ফোন আসবে আর আমি ওর উত্তর পাবো। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে রিপনের জবাব যেন হ্যাঁ হয়। রিপনের কলের অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে গেল, কিন্তু এখনও অবধি ওর কল আসেনি। অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে রাত্রি 1টার সময় আমি নিজেই ওকে কল করলাম, কেননা আমি আর ধৈর্য ধরতে পারছিলাম না। প্রথম রিঙেই ও আমার কল রিসিভ করে নিল। আমি রিপনকে বললাম, তুমি এখনও আমাকে কল করোনি কেন? আমি কখন থেকে তোমার কলের অপেক্ষা করছি। ফোনে রিপনকে খুব টেনশনে মনে হলো। ও বলল, আমাকে ক্ষমা করে দাও মিতা, আমার মা আমাদের দুজনের বিয়ের জন্য কোনো মতেই রাজি হচ্ছেন না। কিন্তু তোমার মা আমাদের দুজনের বিয়ের জন্য কেন রাজি হচ্ছেন না? আমার মধ্যে কী এমন প্রবলেম আছে? রিপন বলল, ব্যাস এমনিই মানছে না। আমার মধ্যে ভালোবাসার আবেগ ছিল, তাই আমি ওকে বললাম, এখন তুমি দেখো আমি কি করি। এই বলেই রাগে ফোন কেটে দিলাম। আমি রিপনের জন্য নিজের হাতের নার্ভ কেটে নিয়েছিলাম। পরের দিন যখন আমার হুঁশ এলো তখন আমি হাসপাতালে। রিপন কখন আর কিভাবে আমার ব্যাপারে জানতে পেরেছিল আমি কিছুই জানি না। যখন আমার হুঁশ এলো তখন আমার সামনে রিপন আর ওর মা দাঁড়িয়েছিল। আমার বাড়ির লোকেরা আমাকে বলল যে একবার অন্তত আমাদেরকে সব কিছু বলতে পারতি। এরপরে রিপনের মা আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে এলো, আর আমি আমার প্ল্যানে সফল হয়ে গেলাম। খুশি খুশি দুই পরিবার মিলে আমার আর রিপনের বিয়ে কোনোরকমভাবে দিয়ে দিল। রিপনের সাথে আমার বিয়ের 1 মাস পরেই বাড়ির পরিবেশ পাল্টাতে শুরু করে। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আর 2 ননদ ছিল। আমার বাবা মা গরিব, আর রিপনের অবস্থাও একই রকম। ওর স্যালারি খুবই সাধারণ ছিল। আমাদের দুজনের বিয়ের জন্য রিপন কেন না করেছিল এই ব্যাপারটা আমি কখনোই জানতে পারিনি, আর না তো আমি দ্বিতীয়বার এই ব্যাপারে রিপনকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি। আমার বড় ননদ খুব ভালো ছিল, ও আমাকে খুব ভালোবাসতো আর আমার খুব সম্মান করত। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। একদিন আমার স্বামী আমাকে শপিং করার জন্য কিছু টাকা দিয়ে বলল যে তুমি আমার বোনেদের সাথে চলে যেও। আমি নিজের ননদকে নিয়ে মার্কেটে শপিং করার জন্য চলে গেলাম। আমার স্বামী আমাকে 2টো শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিল, আমি 2টো কাপড়ই কিনলাম। আমি আমার ননদকে খুশি করার জন্য চুড়ি কিনে দিয়েছি, ও চুড়ি পেয়ে খুব খুশি হয়ে গেছিল। আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার ননদকে কোনো ড্রেস কিনে দিতে পারি। আমার স্বামী শিক্ষিত আর খুব স্মার্ট,
ওর এই স্মার্টনেস দেখেই আমি ফিদা হয়েছিলাম। আমি চাইতাম যে আমি রিপনকে এতটা ভালোবাসবো যে ওর আমাকে ছাড়া থাকার অভ্যাসই থাকবে না। শপিং করে বাড়িতে এসে খুশি খুশি আমি আমার কাপড় নিজের স্বামীকে দেখালাম। ওরও কাপড় দেখে খুব পছন্দ হয়। নিজের স্বামীকে দেখে আমার এরকম মনে হলো যেন আমার সমস্ত কষ্ট সার্থক হয়েছে। রিপন ঘরে এলো, আমি ওর পিছন পিছন ঘরে চলে এলাম। এরপরে আমি ওই কাপড়ের মধ্যে থেকে একটা কাপড় বের করে পরে রিপনকে দেখালাম। রিপন আমাকে দেখে বলল, তোমাকে এই কাপড় পরে খুব সুন্দর লাগছে। আমার স্বামী অবশ্যই গরিব, কিন্তু সে আমার সমস্ত স্বপ্নকে পূরণ করত। এরপরে আমি নিজের নতুন কাপড় খুলে পুরনো কাপড় পরে শুয়ে পড়লাম। পরের দিন যখন আমি আমার নতুন কাপড় পরার জন্য বের করলাম, তখন এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল যে আমি কালকে যে নতুন কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো কেচি দিয়ে কাটা। কাপড়ের বিভিন্ন জায়গায় কাটা চিহ্ন ছিল। ওই কাপড়গুলো দেখে আমি হতবাক হয়ে থেকে গেলাম। এরপরে আমি আমার অন্য কাপড় দেখলাম, সেগুলোও কাটা। আমি আমার স্বামীকে বললাম, যদি তোমার আমার কাপড় পছন্দই না হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে, আমি কাপড় চেঞ্জ করে আনতাম। তোমার কাপড়ের এই অবস্থা করার কি দরকার ছিল? আমি তো এটাই ভাবছিলাম যে রিপনের আমার কাপড় পছন্দ হয়নি, তাই ও কাপড়ের সাথে এই রকম করেছে। আলমারিতে আমার অন্য কাপড়ও ছিল, সেগুলো সবই কোথাও না কোথাও থেকে কাটা ছিল। এখন আমার কাছে পরার মতো শুধু এই কাপড়টাই আছে যেটা আমি পরে আছি। সমস্ত কাপড়ই কোথাও না কোথাও থেকে কাটা ছিল। রিপনের এই সমস্ত কাজ আমার একদমই ভালো লাগেনি। আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম আর কাঁদতে লাগলাম যে এখন আমি কি পরবো? আমার কাছে তো পরার মতো কোনো কাপড়ই নেই। আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে রইল, ও কিছুই বলল না। আমি তাড়াতাড়ি করে আমার শাশুড়ির ঘরে গিয়ে তাকে আমার কাপড় দেখালাম। আমার শাশুড়ি বললেন, তোমার কাপড়ের এই অবস্থা আমি করেছি। আমি শাশুড়ির কথা শুনে চমকে উঠলাম। তিনি বললেন, রাতের বেলা এই কাপড় পরে রেডি হয়ে থেকো, আমাদেরকে এক জায়গায় যেতে হবে। এই কথা আমার মাথায় ঢুকছিল না। আমি বললাম, এই কাপড় পরে কোথায় যাব? এই কাপড় তো পরার মতো অবস্থাতেই নেই। আর আপনি আমার কাপড়ের এই অবস্থা কেন করেছেন? আমার শাশুড়ি বললেন, আমি এখন কিছুটা ব্যস্ত, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। আমি কান্না করতে করতে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে যখন নিজের ঘরে এলাম, তখন আমার স্বামী ঘরের মধ্যে ছিল না। এই বাড়িতে কি হচ্ছে আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি সারাদিন নিজের কাপড়ের জন্য দুঃখে ছিলাম, কান্না করতেছিলাম। আমি টেনশনের কারণে খাবারও খাইনি, আর না তো আমার স্বামী দুপুরের খাবার খেতে এসেছে। ও সেই যে বাড়ি থেকে গেছে আর ফিরে আসেনি। এভাবে যখন সন্ধ্যা হলো, তখন আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার ঘরে এসে বলতে লাগলেন, বৌমা, তাড়াতাড়ি করে এই কাপড় পরে নাও, আমাদেরকে কোথাও যেতে হবে। আমি তো তোমাকে সকালেই বলেছিলাম। আমি আমার শাশুড়িকে বললাম, এটা আপনি আমার সাথে কি ধরনের ইয়ার্কি করছেন? এই কাটাফাটা কাপড় পরে আমি কোথায় যাব? আমি এই রকম কাপড় পরতে পারবো না। তিনি তাড়াতাড়ি করে একটা কাটাফাটা কাপড় বের করে আমার হাতে দিলেন আর বলতে লাগলেন, তাড়াতাড়ি করে এই কাপড়টা পরো, যেমনটা আমি বলছি সেটাই করো। আমি আমার শাশুড়ির দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে তিনি এটা কি ধরনের কথা বলছেন। আমি খুব অবাক আর আফসোসের সাথে আমার শাশুড়িকে বলতে লাগলাম, মা, আমি এই কাপড় কিভাবে পরবো? তিনি একদমই রেগে গেলেন আর বলতে লাগলেন, তোমাকে একবার বললে বুঝতে পারো না? এইসব আমি জানি না, শুধু তোমাকে যেরকম বলা হয়েছে তুমি সেই রকম করো। আমি বাইরে তোমার অপেক্ষা করছি। তোমার কাছে শুধুমাত্র 10 মিনিট আছে এই কাপড় পরার জন্য। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও আর বাইরে চলে এসো। আমি নিজের শাশুড়ির কথা শুনে বাধ্য হয়ে গেলাম আর ওই কাপড়কে পরার জন্য বাথরুমে চলে গেলাম। আমি খুব বাজেভাবে কান্না করতে লাগলাম যে এই সব কিছু আমার সাথে কি হচ্ছে। বিয়ের 1 মাস পরেই আমার থেকে আমার সমস্ত খুশি ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি আমার শাশুড়ির ভয়ে তাড়াতাড়ি করে ওই কাপড় পরে বাইরে বেরিয়ে এলাম। যখন আমি বাইরে এলাম, তখন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার স্বামীও সেখানে দাঁড়িয়েছিল। আমি আমার স্বামীকে কান্না ভরা চোখে দেখলাম আর তার কাছে অভিযোগ করার মতো চেহারা বানিয়ে নিলাম। ও আমার কথা বুঝে নিল, কিন্তু ও কিছুই বলল না আর চুপচাপ দাঁড়িয়ে রইল। আমাকে দেখে আমার শাশুড়ি হাসতে লাগলো, যদিও আমি কান্না করে যাচ্ছিলাম। আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, রিপন, তাড়াতাড়ি গিয়ে পট্টি নিয়ে আয়। আমি বুঝতে পারছি না যে তিনি কোন পট্টির কথা বলছেন। প্রথমে তো আমার স্বামী তাকে মাথা নাড়িয়ে না করে দিল, কিন্তু তারপরে যখন আমার শাশুড়ি তার দিকে ফিরে দেখল, তখন রিপন কালো রঙের একটা পট্টি নিয়ে এলো। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, এইরকমভাবে কান্না করো না মা, চোখের জল মুছে নাও আর নিজের মুখের উপরে হাসি নিয়ে এসো। আমি নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করলাম। আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে আমাকে বললেন, চলো। তারপরে বাইরে উঠানে যেতেই আমার শাশুড়ি আমার চোখে সেই কালো রঙের পট্টি বেঁধে দিলেন। আমি বললাম, আপনি আমার চোখে এই কালো রঙের পট্টি কেন বাঁধছেন? আমার শাশুড়ি আমার কথার কোনো জবাব দিল না। তারপরে আমার কাছে এসে আমার কানে কানে বলতে লাগলেন, বৌমা, তুমি এই পট্টি খুলবে না। যদি তুমি পট্টি খোলার চেষ্টা করো তাহলে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে হতবাক হয়ে গেলাম আর আমাকে বাধ্য হয়ে তার কথা মানতে হলো। কেননা আমি আমার স্বামীকে পাওয়ার জন্য না জানি কত রকম অসুবিধার মধ্যে দিয়ে পার হয়েছি।
আমার শাশুড়ি আমাদের বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না। এই কারণে এখন আমাকে নিজের শাশুড়ির সমস্ত কথা মানতে হবে। কাটার ফলে কাপড়ের বিভিন্ন জায়গায় ফুটো হয়েছিল, আর এই ফুটো কাপড় পরে আমি কিভাবে বাড়ি থেকে বের হতে পারি? কিন্তু শাশুড়ির হুকুম মানা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা রইল না। আমি ভগবানের নাম নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে পায়ে হাঁটিয়ে কোথাও নিয়ে যাচ্ছিলেন। শাশুড়ি আমার হাত ধরেছিলেন, কেননা চোখে পট্টি বাঁধা থাকার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অনেক দূর অবধি হাঁটার পরে আমরা একটা জায়গায় এসে থামলাম। এখানে এসে আমার অনুভব হলো যে আমার আশেপাশে অনেক লোক আছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমি কোনো ভিড়বহুল জায়গায় দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে আমার শাশুড়ি আমাকে বসতে বললেন। তার কথা শুনে আমি বসে পড়লাম, কেননা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। না জানি আমার শাশুড়ি আমাকে কোন নরকে নিয়ে এসেছেন। এখানে বসার ঘণ্টাখানেক পরে আমার শাশুড়ি আমাকে আবার যাওয়ার জন্য বললেন, আর এরপরে আমরা আবার অন্য জায়গায় এসে পড়লাম। এখানেও চারদিক থেকে লোকের গম আওয়াজ আসছিল। এই জায়গাতে চারদিক থেকে গাড়ির এত জোর আওয়াজ আসছিল যে আমি আমার কানে হাত রেখে দিলাম। আমার শাশুড়ি আমাকে আগেই বলেছিলেন যে তুমি কোনো কথা বলবে না। এই কারণে আমি তার কথা মতো আমার মুখ বন্ধ করে রেখেছি। এখানেও আমার শাশুড়ি আমাকে মাটিতে বসতে বললেন, তাই আমি বসে পড়লাম। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে শাশুড়ি কেন আমাকে মাঝ রাস্তায় বসিয়ে রেখেছেন। আমি বুঝতে পারছি না যে আমার শাশুড়ি আমাকে কেন পাবলিক প্লেসে নিয়ে এসেছেন। আর আমি নিশ্চিত যে আমার সাথে যা কিছু হচ্ছে ভালো হচ্ছে না, কিন্তু আমি শাশুড়ির ভয়ে কিছুই করতে পারছিলাম না। আমরা সেখানে ঘন্টা দুয়েক কাটিয়ে আবার চলতে শুরু করলাম। আমি ভালোভাবে আওয়াজ শোনার চেষ্টা করলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি কোথায় এসেছি। এটা তো নিশ্চিত যে এটা কোনো রাস্তা ছিল, কিন্তু কোন রাস্তা সেটা আমি বুঝতে পারলাম না। এরপরে যখন বাড়িতে পৌঁছালাম, তখন আমার শাশুড়ি আমার চোখ থেকে পট্টি সরিয়ে দিলেন, আর তারপরে আমাকে আমার ঘরে যাওয়ার জন্য বললেন। আমি ঘরে এসে দেখলাম যে আমার স্বামী নিজের মাথা নিচু করে বিছানায় বসে আছে। আমিও গিয়ে বিছানায় বসলাম। আমি খুব বেশি ক্লান্ত হয়ে গেছিলাম বলে কিছু সময় পরেই শুয়ে পড়লাম। আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি, কেননা আমি ওর উপরে খুব বেশি রেগেছিলাম। আমি শোয়ার সাথে সাথেই ও আমার পা চাপতে শুরু করে দিল। আমি এইরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি রিপনকে আমার পা চাপতে নিষেধ করলাম না, কেননা আমার পায়ে খুব ব্যথা করছিল। ওর পা চাপাতে কিছুটা আরাম অনুভব হচ্ছিল। যখন আমার স্বামী বুঝতে পারল যে আমি ওর সাথে কথা বলছি না, তখন ও বলতে লাগলো, মিতা, আজকে যা কিছু হয়েছে তার জন্য আমি খুব লজ্জিত। কালকে আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, তুমি নিজের ইচ্ছা মতো কাপড় কিনে নিও। আমি আমার পা পিছনে করলাম আর ওকে বলতে লাগলাম, যাতে তোমার মা আবার আমার কাপড় কাটতে পারে। আমার কথা শুনে আমার স্বামী নিজের মাথা নিচু করে নিল, আর ও বলতে লাগলো, মিতা, তুমি আরাম করো, তোমার বিশ্রামের খুব দরকার। তোমার পা এদিকে এগিয়ে দাও, আমি মালিশ করে দেই। আমি বললাম, তোমার সহানুভূতির কোনো দরকার নেই আমার। এই সময়ে আমি নিজের স্বামীর সাথে কোনো কথা বলতে চাইছিলাম না। আমার সবচেয়ে বেশি রাগ রিপনের উপরও হচ্ছিল, কারণ ওর মা আমার সাথে যা ইচ্ছা তাই করছিল। কিন্তু ও কিছু না বলে চুপচাপ নিজের মায়ের কথা মেনে নিয়েছিল। আমি ঘুমানোর জন্য নিজের চোখ বন্ধ করে নিলাম, আর কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেলাম। খুব বেশি ক্লান্ত ছিলাম বলে তাড়াতাড়ি ঘুম এসে গেছিল। ঘন্টা দুয়েক পরে আমার ঘুম ভেঙে যায়, কেননা খাবার খাইনি বলে আমার খুব খিদে পাচ্ছিল। আমার স্বামী আর শাশুড়ি মিলে আমার সমস্ত সুখ শান্তি ছিনিয়ে নিয়েছে। কিন্তু আমি কি জানতাম যে এটা তো সবে শুরু। এরপরে আমার জন্য আরও কঠিন সময় আসতে চলেছে। পরের দিন রিপন নিজের অফিস থেকে ছুটি নিয়ে আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেল, কিন্তু আমি চুপচাপ এক জায়গায় বসে রইলাম, আর আমার স্বামী নিজের পছন্দ মতো আমার জন্য দুটো কাপড় কিনল। আমরা শপিং করে বাড়িতে আসার পরে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল। ও যাওয়ার সময় আমাকে বলেছিল, তুমি আরাম করো, আমি আমার এক বন্ধুর সাথে দেখা করে আসি। আমার শাশুড়ি আমাকে নিজের ঘরে ডেকে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে নিজের স্বামীর সাথে? আমি তাকে বললাম যে আমি রিপনের সাথে শপিং করতে গিয়েছিলাম। আরও কিছু এদিক ওদিকের কথা বলার পরে তিনি আমাকে বললেন, বৌমা, তুমি তো জানো রিপনের জন্য কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল। আমার ছেলের পিছনে অনেক মেয়ে পাগল হয়েছিল, কেননা ও দেখতেই এতটা স্মার্ট আর হ্যান্ডসাম ছিল। কিন্তু আমার ছেলে তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, আর তুমিও ওকে মরার ভয় দেখাচ্ছিলে। তখন আমার ছেলে ভয় পেয়ে গেছিল, এই কারণে আমাকে নিজের ছেলের কাছে মাথা নত করতে হয়। কিন্তু তুমি আমার বাহানা দেখিয়ে নিজের সুন্দর জীবন নষ্ট করো না, নিজের স্বামীর সাথে হাসি খুশিভাবে জীবন কাটাও। আমি লক্ষ্য করেছিলাম যে রিপনের প্রতি তোমার মুড ঠিক নেই। ও তোমাকে খুব ভালোবাসে, আর দেখো তোমার রাগ কমানোর জন্য ও তোমাকে শপিংয়েও নিয়ে গেল। শাশুড়ির কথা আমার ঠিক বলে মনে হয়েছিল, তাই ভাবলাম ঠিক আছে, চলো, যা হওয়ার তা হয়ে গেছে। আমাকে নিজের স্বামীর সাথে ভালোভাবে থাকতে হবে। রিপনকে বেশি বিরক্ত করা ঠিক না। এরকম যেন না হয় যে ও আমার উপর বিরক্ত হয়ে অন্য কোথাও নিজের মন দিয়ে বসে। ওই বেচারাও তো আমাকে বিয়ে করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। আমি শাশুড়ির কথা শুনে নিজের ঘরে ফিরে এলাম, আর নিজের স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম।
কিছু সময় পরে আমার স্বামীও এসে গেল। আমি ওকে বললাম, রিপন, আই অ্যাম সরি। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তোমাকেও আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে। আমার কথা শুনে রিপন খুশি হয়ে বলতে লাগলো, হ্যাঁ, যা হুকুম করবে। আমি রিপনকে বললাম, যেটা তোমার মা আমার সাথে করছে, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো এরকম যেন আর কখনো না হয়। রিপন নিজের মাথা নাড়িয়ে দিল আর বলতে লাগলো, আমি পুরো চেষ্টা করব এরকম কিছু যেন না হয় যাতে তোমার অসুবিধা হয়। হঠাৎই ও আমার দিকে তাকিয়ে বলল, মিতা, তুমি তো জানো আমার মা কিছুটা রাগী আর জেদি। আমাকে তার কথা বাধ্য হয়ে মানতে হয়, কিন্তু আমার মা মনের দিক থেকে খারাপ না, তিনি খুব ভালো। তাই তো আমার খুশির জন্য তিনি তোমার সাথে আমার বিয়ে মেনে নেন, যদিও তিনি প্রথমে আমাদের বিয়ের জন্য রাজি ছিলেন না, শুধুমাত্র নিজের ছেলের খুশির জন্য রাজি হয়ে যান। রিপন বলল, তোমাকে সমস্ত খুশি দেওয়ার চেষ্টা করব। নিজের স্বামীর মুখে এই কথা শুনে আমি খুশি হয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ওর ইশারা নিজের মায়ের ব্যাপারে কোন দিকে যাচ্ছিল। যাই হোক, এখন আমি সমস্ত কিছু সময়ের উপরে ছেড়ে দিলাম। আমি জানতাম যে সময়ের সাথে সাথে আমি সব কিছু জেনে যাব। নিজের স্বামীর সাথে সারাদিন সুন্দর সময় কাটানোর পর বিকেলবেলা আমি আমার দুই ননদের ঘরে গিয়ে বসলাম আর ওদের সাথে এদিক ওদিকের কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম। কিছু সময় পরে ওদের সাথে কথা বলে যখন আমি নিজের ঘরে ফিরে এলাম, তখন এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে আমার নতুন কাপড়ও কাটা ছিল। এইসব দেখে আমার খুব বেশি রাগ হয়েছিল। আমি তো ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এটা আমার মনের ভুল ছিল। সন্ধ্যাবেলা আবার আমার শাশুড়ি আমার ঘরে এলেন আর বললেন, এর মধ্যে একটা কাপড় তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার শাশুড়ি আমার সাথে এরকম কেন করছেন। আমি তার কথা মতো তাকে কোনো প্রশ্ন করলাম না, চুপচাপ ওই কাপড় পরে নিলাম। আমার শাশুড়ি হেসে আমার চোখে সেই কালো রঙের পট্টি বেঁধে দিলেন আর বললেন, যেদিন তুমি এই পট্টি খোলার চেষ্টা করবে সেদিন আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে ডিভোর্স দেওয়াবো। তুমি তো জানো আমার ছেলে আমার সমস্ত কথা মেনে নেয়। শাশুড়ির কথা শুনে আমি শকড হয়ে গেলাম। এরপরে শাশুড়ি আমার চোখে সেই পট্টি বেঁধে দিলেন আর বাইরে নিয়ে এসে বলতে লাগলেন, এখন আমার সাথে চলো। এই সময় রিপন বাড়িতে ছিল না। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার হাত ধরে আমার ননদকে চিৎকার করে বললেন যে, দরজা বন্ধ করে দে। আমি চুপচাপই রইলাম, কারণ আমি জানতাম আমার কোনো কিছু বলাতেই কোনো লাভ হবে না। আমরা দুজন শাশুড়ি বৌমা আজকে আবার পায়ে হেঁটে যাচ্ছিলাম। কালকেও পায়ে হেঁটে গেছি, এই কারণে আমার পা এখন থেকেই ব্যথা করতে শুরু করে দিয়েছে। আমি চোখের জল মুছছি আর শাশুড়ির কথা মতো চলছি। এখন আমি অনুভব করতে পারছি যে রিপনকে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছি। যদিও আমার প্যারেন্টস আমার বিয়ে অন্য কোথাও দিতে চাইছিল, এখন যেহেতু এই বিয়ে নিজের ইচ্ছায় জেদ করে করেছি, তাই আমাকে এই বিয়ে যে কোনো প্রকারে টিকাতে হবে। এখন আমার বিয়ের দিন মায়ের বলা কথা মনে পড়ে গেল। মা বলছিল যে, মিতা, তোর জেদের কারণে আমরা এই ছেলের সাথে তোর বিয়ে দিচ্ছি, না হলে তোর জন্য যে ছেলে আমরা দেখেছিলাম সেই ছেলে খুব বড়লোক আর তাদের ফ্যামিলিও খুব ভালো, তুই সেখানে সব সময় খুশিতে থাকতি। এখন যেহেতু তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস, তাই তোকে নিজের লাভ ম্যারেজকে টিকিয়ে রাখতেই হবে, কেননা 90% ক্ষেত্রে লাভ ম্যারেজ সাকসেসফুল হয় না। মায়ের এই কথা শুনে আমি তাকে বলেছিলাম যে রিপন আমাকে খুব ভালোবাসে, আর আমি তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে শর্ত লাগাতে পারি যে আমার বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে ভালো কাটবে। আমার সুইসাইডের চেষ্টার কারণে আমার প্যারেন্টস আর রিপনের মা আমার আর রিপনের বিয়ে মেনে নিয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার ভাগ্য খুলে গেছে, কিন্তু আমি কি জানতাম যে আমার ভাগ্য খোলেনি, বরং আমার জীবন এইভাবে খারাপ হয়ে যাবে। আমি এখন মনে মনে পস্তাচ্ছিলাম যে যদি আমি আমার প্যারেন্টসের ইচ্ছা মতো সেই ছেলেকে বিয়ে করে নিতাম, তাহলে হয়তো আমার ভাগ্যে এসব ঘটতো না। কিন্তু আমার ভাগ্যে মনে হয় এইসব হওয়া লেখা ছিল। আমরা আবার কালকের মতোই সেই জায়গাতেই পৌঁছে গেলাম যেখানে চিৎকার আর চেঁচামেচি ছিল। 2-3 ঘন্টা এইভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কেটে গেল। আমার শাশুড়ি আমাকে কখনো বসতে বলতেন, আবার কখনো বলতেন উঠে দাঁড়িয়ে পড়ো, আর সাথে এটাও বলতেন যে কথা একদমই বলবে না, ব্যাস আমি যেরকম বলছি সেই রকম করতে থাকো। 2-3 ঘন্টা পরে আমরা নিজেদের বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকতেই আমার স্বামী আমার পা চাপতে শুরু করে দিল, কিন্তু আমি মনে মনে শান্তি পাচ্ছিলাম না। আমি মনে মনে ভাবছি, না জানি কতদিন আমার সাথে এই সব চলবে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তোমার মা আমার সাথে এই সব কিছু কেন করছেন? কিন্তু আমার স্বামী চুপ করে রইল। তাই আমি মনে মনে ভেবে নিলাম যে সত্যিটা আমাকে নিজেকেই জানতে হবে। আমি রাতে শুয়ে শুয়ে প্ল্যানিং করলাম। সকালবেলা আবার আমার স্বামী আমাকে বলল যে, চলো আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাচ্ছি। আমি আজকে আমার স্বামীকে শপিংয়ের জন্য না করে দিলাম, আর শাশুড়িকে বললাম, মা, সন্ধ্যাবেলা কোন সময় আমাকে আপনার সাথে যেতে হবে? আমার এই কথা শুনে শাশুড়ি খুশি হয়ে বললেন, সন্ধ্যা 6টার সময় তুমি একদম রেডি হয়ে থেকো। সারাদিন পার হওয়ার পরে যখন সন্ধ্যা 6টা বাজলো, তখন আমি সেই পুরনো কাটা কাপড়ের মধ্যে থেকে একটা কাপড় বের করে পরে রেডি হয়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। তখনই আমি নিজের স্বামীর কথা বলার আওয়াজ পেলাম। ও নিজের মাকে বলছিল যে, মা,
প্লিজ তুমি মিতার সাথে এই সব কিছু করো না। কিন্তু আমার শাশুড়ি আমার স্বামীর কোনো কথা না শুনে আমার চোখে পট্টি বাঁধতে এলেন। তখনই হঠাৎ আমি আমার শাশুড়িকে বললাম, দাঁড়ান মা, এই চপ্পলে আমার পায়ে খুব ব্যথা হয়, আমি অন্য চপ্পল পরে আসছি। আমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি আমার চোখে বাঁধা পট্টি হাত দিয়ে খুলে হাতে করে নিয়ে নিজের ঘরে ঢুকলাম। আমি তাড়াতাড়ি করে কাঁচি বের করে পট্টিতে এমনভাবে ফুটো করলাম যাতে এই ফুটো দিয়ে আমি দেখতে পাই, কিন্তু বাইরে থেকে যেন কেউ বুঝতে না পারে। আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করে অন্য চপ্পল পরে বাইরে বেরিয়ে এলাম। এরপরে আমি শাশুড়ির সামনে নিজেই নিজের চোখে পট্টিটা বেঁধে নিলাম। আজকে আমি সব কিছু দেখতে পাচ্ছি। তারপরেও আমি আমার শাশুড়ির হাত ধরে হাঁটতে লাগলাম। আমার শাশুড়ি চুপচাপ আমার হাত ধরে চলছিলেন। এইভাবে চলতে চলতে রাস্তার এক কোণায় আমাকে আমার শাশুড়ি বসিয়ে দিলেন। কিন্তু সেখানে বসার পরে আমার সাথে এমন কিছু হলো যেটা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমার শাশুড়ির হাতে একটা বোর্ড ছিল, কিন্তু ওই বোর্ডে কী লেখা ছিল সেটা আমি দেখতে পাইনি। সেই বোর্ডটা আমার শাশুড়ি আমার সামনে রেখে দিলেন। আর তো আর একটা বাটিও আমার সামনে রেখে দিলেন। আমি বসার 5 মিনিট পরেই এক এক করে লোক আসছিল আর ওই বাটিতে পয়সা দিয়ে চলে যাচ্ছিল। আমার শাশুড়ি এতটা চালাক ছিলেন যে তিনি বাটির মধ্যে একটা কাপড় রেখে দিয়েছিলেন, যাতে যদি কেউ বাটির মধ্যে খুচরো পয়সা ফেলে তাহলে তার আওয়াজ আমার কান অবধি না পৌঁছায় আর আমি বুঝতে না পারি যে আমার সামনে কোনো পাত্র আছে যার মধ্যে খুচরো পয়সা ফেলা হচ্ছে। কিছু লোক সেই বাটিতে পয়সা দিচ্ছিলেন, আবার কিছু লোক নোট দিচ্ছিলেন। এভাবেই অনেক টাকা জমা হয়ে গেল। এরপরে আমার শাশুড়ি আমাকে সেই জায়গা থেকে উঠিয়ে আমাকে দ্বিতীয় জায়গায় নিয়ে এলেন। এখানেও কিছুটা সেই রকমই হলো। আমার শাশুড়ি আবার আমাকে বসার জন্য বললেন। এরপরে একই রকমভাবে অনেক লোক এসে সেই বাটিতে টাকা পয়সা দিয়ে চলে যাচ্ছিলেন। এর মানে হলো যে আমার শাশুড়ি আমাকে ভিখারিনী সাজিয়ে রেখেছেন। এভাবেই প্রায় 2-3 ঘন্টা পরে আমার শাশুড়ির কাছে অনেক টাকা জোগাড় হয়ে গেল। এরপরে তিনি আমাকে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে আসার সাথে সাথে আমি ভেবে নিলাম যে আমি এই সব কিছু আর সহ্য করব না। আমি বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি নিজের চোখ থেকে পট্টি সরিয়ে নিলাম। বাড়িতে আমার স্বামীও উপস্থিত ছিল। আমার শাশুড়ি আমার এই ব্যবহার দেখে রেগে গেলেন আর তিনি বললেন, তোমার এত তাড়াতাড়ি চোখের পট্টি হটানোর কী দরকার? তুমি জানো তো যে তোমার চোখ থেকে শুধুমাত্র আমি পট্টি সরাতে পারি। আমি আমার শাশুড়িকে বললাম, আজকে আপনি আমাকে দিয়ে কত টাকা ইনকাম করেছেন? আমার কথা শুনে আমার শাশুড়ি অবাক হয়ে গেলেন। আমাদের দুজনের কথা বলা শুনে আমার স্বামী বাইরে বেরিয়ে এলো। আমি আমার স্বামীকে বললাম, তাহলে তুমি এতদিন আমার কাছ থেকে এই কথাটাই লুকাচ্ছিলে যে তোমার মা তোমার স্ত্রীকে রাস্তার উপরে দাঁড় করিয়ে ভিক্ষা করায়। আজকে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে আমার সাথে কি হচ্ছে আর আমার কাপড় কেন কাটা হতো। আমার শাশুড়ি বলতে লাগলেন, চুপ হয়ে যাও, এরপরে আর একটা কথাও বলবে না। আমি আমার শাশুড়িকে বললাম, আজকেও আপনি আমাকে এই হুমকি দেবেন যে যদি আমি আপনার কথা না মানি তাহলে আপনি আমাকে আমার স্বামীর থেকে ডিভোর্স দেওয়াবেন আর বাড়ি থেকে বের করে দেবেন? আমি বললাম, আজকে আমি সমস্ত সত্যিটা জেনে গেছি, তাই আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি ভিখারিনী হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বাবা যদিও গরিব, কিন্তু কখনোই তারা আমাকে দিয়ে এই রকম কাজ করানোর কথা ভাবতেও পারবেন না। আমার স্বামী আমার কথা শুনে ঘাবড়ে গেল আর ও বলল, প্লিজ মিতা, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে সব কিছু সত্যি বলছি, তুমি প্লিজ একটু ধৈর্য ধরে আমার সমস্ত কথা শোনো। এরপরে আমার স্বামী বলতে লাগলো যে আমার মা আমার জন্য আগেই নিজের বান্ধবীর মেয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছিল, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম আর তোমাকেই বিয়ে করতে চাইতাম। যখন আমার মা তোমার ব্যাপারে জানতে পারে তখন তিনি আমাকে পরিষ্কার নিষেধ করে দিয়েছিলেন যে সে তোমার বিয়ে কখনোই আমার সাথে হতে দেবে না। আর এইদিকে তুমি আমাকে সুইসাইড করার হুমকি দিলে। আমি আমার মাকে রাজি করানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি রাজি হলেন না। আর এদিকে তুমি সুইসাইড করার চেষ্টা করলে। আমি আমার মাকে তোমার সুইসাইডের কথা বলে তাকে বাধ্য করি, তখন তিনি আমাদের বিয়ের জন্য রাজি হন। কিন্তু আমার মা বললেন যে আমি একটা শর্তে তোর বিয়ে ওই মেয়ের সাথে দেব। আমার মা জানতে পেরে গেছিল যে তুমি একটা গরিব পরিবারের মেয়ে, তাই তুমি আমাদের বাড়িতে বেশি কিছু নিয়ে আসবে না। আমার মায়ের বান্ধবী খুবই বড়লোক। তারা যৌতুক হিসাবে আমাকে একটা গাড়ি, একটা বাংলো আর ব্যবসা করার জন্য 50 লাখ টাকা দিতে চেয়েছিল। তাই তো আমার মা ওই মেয়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল, কেননা আমার কাঁধে দুটো বোনের বিয়ের বোঝা আছে। আমি চাকরি করে খুব বেশি ইনকাম করতে পারি না যে সমস্ত খরচ পূরণ করব। আমার মা আমার সামনে শর্ত রেখেছিল যে বিয়ের পরে সে তোমার সাথে এই সব করবে যাতে তোমাকে দিয়ে ভিক্ষা করিয়ে তার বান্ধবীর মেয়েকে বিয়ে না করার ক্ষতিপূরণ উসুল করতে পারে। তাই তো তিনি এই বোর্ডের উপরে লিখে রেখেছিলেন যে আমি বোবা আর অন্ধ, দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন। লোকজন এই বোর্ড পড়ার পরে তোমাকে অন্ধ, বোবা আর গরিব মেয়ে ভেবে পয়সা দিয়ে চলে যেত। আমার মা নিজের মুখ লুকিয়ে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। আমার শাশুড়ি চুপচাপ দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। আমি আমার শাশুড়ির কাছে গিয়ে তাকে বললাম, আমি সব সময় আপনাকে নিজের মায়ের মতো ভেবেছিলাম, কিন্তু আমি জানতাম না যে এক মা নিজের মেয়ের সাথে এই সব করতে পারে। যদি আপনি আমাকে না পছন্দ করতেন
তাহলে আমাকে বলে দিতেন, কিন্তু আপনার আমার সাথে এই সব করা একদমই উচিত হয়নি। রিপন বলল, আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কেননা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছিলাম না, কিন্তু মায়ের শর্তের কারণে আমি বাধ্য হয়ে গেছিলাম। আমি আগে তোমাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি খুব সামান্যই বেতন পাই, হয়তো তাতে আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না। কিন্তু তুমি আমার কথা না তো বোঝার চেষ্টা করেছো আর না তো শুনেছো। তুমি আমাকে বাধ্য করে দিয়েছিলে তোমাকে বিয়ে করার জন্য। এদিকে আমার মা আমাকে বাধ্য করে দিয়েছিল। আমি তোমাদের দুজনের মধ্যে পিসছিলাম। আমি না তো তোমাকে ছাড়তে পারতাম আর না নিজের মাকে। আমি রিপনকে বললাম, রিপন, এতে তোমার কোনো দোষ নেই, কেননা একজন পুরুষ নিজের মা আর স্ত্রীর হাতে বাধ্য হয়ে যায় তখন তার নিজের জীবনকেই বোঝা বলে মনে হয়। আমি তোমার ফিলিংস বুঝতে পারছি। আমি আমার শাশুড়িকে বললাম, আপনি চান তো যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই আর আপনার বাড়িতে ওই বড় লোকের মেয়ে আসুক, যে নিজের সাথে করে অনেক যৌতুক নিয়ে আসবে। ঠিক আছে, আপনি আপনার ছেলের বিয়ে নিজের ইচ্ছানুযায়ী দিতে পারেন। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, যেটা আপনি আমার সাথে করেছেন এরকম আপনার মেয়েদের সাথেও একদিন অবশ্যই হবে। কেননা ভগবানের বিচারে দেরি হতে পারে, কিন্তু ভুল হবে না। যে এই দুনিয়াতে যেরকম কাজ করবে সে সেই রকম সাজাও এই দুনিয়াতে বসেই পেয়ে যাবে। এটা বলেই সামনের দিকে এগিয়ে গেলাম। আমার শাশুড়ির হয়তো অনুভব হয়েছিল যে তার দুটো মেয়ে আছে, যদি তার মেয়েদের সাথে কেউ এরকম করে তাহলে সে সহ্য করবে কিভাবে। আমার শাশুড়ি যখন দেখলেন আমি আমার জিনিসপত্র প্যাক করে নিয়ে দরজা অবধি এসে গেছি, তখন তিনি আমার হাত ধরে নিলেন আর বলতে লাগলেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি যে কাউকে এতটা বাধ্য করা উচিত নয়। তুমি আজকে আমার মেয়েদেরকে নিয়ে যে এত বড় কথা বললে, তার জন্য হয়তো আমিই তোমাকে বাধ্য করে দিয়েছিলাম। আমি খুব লজ্জিত। আমার এই ভুলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার শুধু এই সংসারের খরচ আর নিজের মেয়েদের বিয়ের চিন্তা ছিল। ছেলের ইনকাম এত কম, আমি কিভাবে এইসব করব। এই দুশ্চিন্তাতেই আমি এইসব করে ফেলেছি। আমি আমার শাশুড়িকে বললাম, আপনি চিন্তিত হবেন না, আপনার মেয়েদের বিয়ে ধুমধাম করেই হবে। আমি পড়াশোনা জানি, আমি আর রিপন চাকরি করে দুজনে মিলে সংসার চালাবো আর আপনার 2 মেয়েরও বিয়ে দেব। আমার শাশুড়ি আমার কথা শুনে খুব খুশি হলেন। আমি তাকে আর বেশি কথা বলে দুঃখ দিতে চাইতাম না, এই কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কেননা তিনিও একজন মা আর তার নিজের মেয়েদের নিয়ে দুশ্চিন্তা ছিল। আমি আমার শাশুড়িকে যা বলেছিলাম সেটা করেও দেখিয়েছিলাম। এখন রিপন আর আমি মিলে 2 ননদেরই বিয়ে দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি আমার এই কাজে খুব খুশি ছিলেন, আর এখন তিনি আমাকে নিজের বৌমা নয় বরং মেয়ের মতো ভালোবাসেন। তিনি আমার সাথে যা করেছেন তার জন্য তিনি সব সময় লজ্জিত থাকতেন। এখন আমার জীবন আমার স্বামী আর শাশুড়ির সাথে খুব সুন্দরভাবে কাটছে। আর তো আর, ভগবান আমাকে একটা মেয়েও দিয়েছে, যার সাথে শাশুড়ি সব সময় খেলতে থাকে, সাথে সাথেই আমাকে আর আমার মেয়েকে খুব ভালোবাসেন। ধন্যবাদ বন্ধুরা।